নিশাকে সুস্থ করে আসল অপরাধীকে ধরছে উজি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি হসপিটালেই খুব কান্নাকাটি করতে থাকে। বিশ্বাসই করে উঠতে পারে না যে তার দিদির এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এরপর নিজেকে কি করে সামলাবে সেটাই ভাবনা চিন্তা করছিল উজি। আর বারবার করে একটা কথাই জিজ্ঞেস করতে থাকে যে কি করে এই অঘটনটা ঘটলো। ভানুদা তুমি কিছু বলো, কিন্তু ভানু সেরকম কিছুই বলতে পারে না। তারপরেই ডাক্তারবাবুরা বলে যে আমরা চেষ্টা করছি, জানি না কতদূর কি করতে পারবো, তবে আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে। এর মাঝখানে উজি একটা কথাই ভাবতে থাকে, দিদিকে সুস্থ করে আসল অপরাধীর নাম জানতে হবে, কে বা কারা এইসবের সাথে যুক্ত রয়েছে। এর মধ্যেই সায়ন্তন ঝটপট করে কাজ সেরে দিয়ে বেরিয়ে পড়েছে নিজের ডিপার্টমেন্টে ফিরবে বলে, কারণ সেখানে অলরেডি পৌঁছে গেছে খেয়া। খেয়া গিয়ে বারবার করে জিজ্ঞেস করতে থাকে রিসেপশনিস্টকে যে আমি সায়ন্তনের ঘরে যাব, কিন্তু সায়ন্তন যে ঘরে নেই সেটা সেই লোকটা খুব ভালো মতন জানতো। তাই সায়ন্তনকে ফোন করে বলে, স্যার ওই মেয়েটা আমাদের এখানে চলে এসেছে, বারবার জানতে চাইছে আপনি কি করছেন, আপনার ঘরে যেতে চাইছে, কি করব বুঝতে পারছি না স্যার। সায়ন্তন বলে তুমি যেভাবেই হোক ওকে ওখানে আটকে রাখো, আমি কোনোভাবেই ওকে এখন ঢুকতে দিতে পারবো না, কথাটা মাথায় রেখো। এর মাঝখানেই সায়ন্তনকে বারবার করে ডাকতে থাকে খেয়া। সায়ন্তন বেরোয় না বলে চিন্তা আরও বাড়তে থাকে খেয়ার। আর তখনই সেই লোকটা বলে এখন স্যারকে ডাকা যাবে না, স্যার ঘরের মধ্যে কাজ করছে। খেয়া বলে আমি ওনার সাথে একটা কথা বলবোই, আপনি আমাকে আটকাতে পারবেন না। এদিকে রাস্তায় জ্যাম হওয়ার কারণে সায়ন্তনের গাড়িটা আটকে যায়। সায়ন্তন সেই গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করে যাতে সে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এরপরেই ভানু কান্নাকাটি করে। উজি বলে ভানুদা আমাকে সত্যি করে বলো না, কে দিদির এই অবস্থা করলো? দিদিকে আবার কোনো অপরাধ করেছে? নিশ্চয়ই ও কোনো অপরাধ করেছে, না হলে এই কাজটা কেউ করতে পারে না। কিন্তু ভানু সত্যিটা বলতে পারে না, কারণ সত্যিটা বলতে গেলে নিশা আবার ওখানে ফেসে যাবে। তাই পুরো বিষয়টাকে ধামাচাপা রাখার চেষ্টা করে। এর মাঝখানেই খেয়া আর অপেক্ষা করতে না পারে বিল্ডিংয়ের ম্যানেজারকে ডেকে নিয়ে আসে। আর তখনই সে বলে খুলেই দেখে সায়ন্তন রয়েছে ভেতরে। আসলেই সায়ন্তন কারসাজি করে ভেতরে ঢুকে পড়েছে, কানে ইচ্ছে করে এয়ারপডস লাগিয়ে রাখে আর বলে কি হয়েছে, এইরকম ভাবে আপনারা সবাই ভেতরে ঢুকে পড়লেন? তখনই ম্যানেজার বলে আপনাকে এতবার ডাকা হচ্ছে, আপনি কেন দরজা খুলছিলেন না, গান শুনছিলেন? তখনই সায়ন্তন বলে আসলে আমার কানে তো এয়ারপডস ছিল, তাই আমি শুনতে পারিনি, সরি। সবাই চলে যেতেই খেয়া বলে আমি আপনার জন্য কতটা চিন্তা করছিলাম আপনি জানেন, আপনাকে আমি এতবার ফোন করছিলাম, আপনি তো ধরছিলেন না। সায়ন্তন বলে ও সরি খেয়া, আসলে আমি বুঝতে পারিনি। এরপর সায়ন্তন খেয়াকে চেপে ধরে হাত দিয়ে। যা দেখার পরে খেয়ার আবারও সেই অস্বস্তি হতে থাকে। এর মধ্যেই খেয়ার বাবা ফোন করেছে খেয়াকে আর বলে তুই কোথায় রে? এদিকে তোর দাদাভাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তোরা কোথায় চলে গেলি? খেয়া তখন বলে কি দাদাভাইকে পাওয়া যাচ্ছে না, কি হয়েছে বলো তো? এরপরেই ফোনের মধ্যেই ঋষির বাবা খেয়াকে পুরো ঘটনাটা জানিয়ে দেয় নিশাকে কে বা কারা গুলি করে ছাদের থেকে ফেলে দিয়েছে নিচে। আর এই খবরটা জানার পর খেয়াও খুব টেনশন করতে থাকে আর বুঝতে পারে যে নিশার হয়তো বাঁচার চান্স নেই বললেই চলে। এরপরেই খেয়া বলে সায়ন্তন আমি আসছি, আমাকে এক্ষুনি ভেন্যুতে পৌঁছতে হবে। এই বলেই খেয়া বেরিয়ে যায়। সায়ন্তন বলে যাক বাবা, অবশেষে কাজটা ভালোই হয়ে গেছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অন্যদিকে শোভাদেবী খুব চিন্তা করতে থাকে আর জিৎকে বলে জিৎ আমার ছেলেটাকে দেখেছো, ওকেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না। জিৎ তখন বলে না আন্টি, আসলে নিশাকে নিয়ে এমন একটা শোরগোল পড়ে গেল, তারপর থেকে যা হচ্ছে আমি ঋষিকে খুঁজে পাইনি, তবে চেষ্টা চালাচ্ছি। তখনই ঋষির বাবা বলে কি হচ্ছে সত্যি আমরা বুঝতে পারছি না, এরকমটা তো হওয়ার কথা ছিলই না, তবুও যে কোথা থেকে কি হয়ে গেল। তখন জিতও সেই একই কথাই বলে। এর মাঝখানে খেয়া চলে এসেছে। খেয়া বলে বাবা এসব কি হচ্ছে? তখনই খেয়ার বাবা বলে সেটাই তো, এদিকে তো দাদাভাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তো দাদাভাই কি তোকে বলে গেছিল যে কোথায় যাচ্ছে? তখন খেয়া বলে না দাদাভাইয়ের সাথে আমার আর কোনো কথা হয়নি, দাদাভাই কোথায় রয়েছে কি করছে আমি কিচ্ছু জানি না। তখনই জিৎ বলে সত্যি ঋষিবাবু যে কোথায় চলে গেল এইভাবে না বলে, ওনার ফোনেও পাচ্ছি না ওনাকে। এদিকে ডাক্তারবাবু চিকিৎসা করতে থাকে নিশার। আসলে 5তলা থেকে পড়েছে, নিশার মাথার অবস্থা খুবই খারাপ, কোনোভাবেই ডাক্তাররা কিছু করতে পারছে না। এর মাঝখানে ঋষি বাগানে পড়েছিল আর ঋষিকে দেখা মাত্রই কনস্টেবলরা ফোন করে দেয় জিৎকে। জিৎ তখন তাড়াতাড়ি চলে যায় ঋষিকে আনতে। গিয়ে দেখে ঋষির গায়ে পুরো কাদা মাখানো আর ঋষি পুরো মাটিতে পড়ে রয়েছে।
ঋষিকে জিজ্ঞেস করে, ঋষি তুমি এখানে এলে কি করে? কিন্তু ঋষি সেই মুহূর্তে কোনো কথাই বলতে পারছে না। এরপরেই ঋষি তাড়াতাড়ি করে উঠে বোঝার চেষ্টা করে তার সাথে কি হয়েছে, কিন্তু মনে করতে পারে না। আর খেয়া চলে গেছে হসপিটালে। উজিকে বলে, বৌদি বৌমনি সব ঠিক হয়ে যাবে, তুমি একদম ভেবো না, আমরা আছি তো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমার দিদি একদম সুস্থ হয়ে যাবে। খেয়ার কথা শুনে উজি বলে, আমি জানি না আমার দিদির এই অবস্থা কে বা কারা করেছে, তবে যারাই করুক না কেন আমি তাদেরকে কোনোভাবেই ছাড়বো না। এরপরেই ঋষিকে জিজ্ঞেস করে যে কি করে তুমি ওখানে পৌঁছালে, কিন্তু ঋষি বলে, আমি নিজেও বুঝতে পারছি না, আমার মাথাটাতেও মনে হচ্ছে কেউ একটা জোরে আঘাত করেছে, মাথাটাতে খুব ব্যথা লাগছে। জিৎ তখন বলে, মাথায় আঘাত করেছে? কি বলছোটা কি? ঋষি তখন বলে, হ্যাঁ আমার মাথায় পেইন হচ্ছে। এর মাঝখানে ডাক্তারবাবু চলে এসেছে বাইরে আর বলে, আপনাকে একটা কথা জানানোর ছিল, আপনার দিদির মাথার চোটটা খুবই গুরুতরভাবে লেগেছে, মনে হচ্ছে আপনার দিদি কোমায় চলে যাচ্ছে, আমরা জানি না কি করে ওনাকে বাঁচাবো। আর এটা শোনার পরেই অবস্থা খারাপ হয়ে যায় উজির, আর বলে, এরকম বলবে না ডাক্তারবাবু, আমার এই পৃথিবীতে দিদি ছাড়া নিজের বলতে কেউ নেই, দিদিকে বাঁচাতেই হবে আপনাকে যেভাবেই হোক না কেন। ডাক্তারবাবু বলে, দেখুন আমি তো চেষ্টা করছি, এরপরে ভগবানকে ডাকুন, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই উজি বলে, দিদি তোকে সুস্থ হতেই হবে। অন্যদিকে ঋষি চলে এসেছে আর ঋষিকে জিজ্ঞেস করতেই ঋষি তো কোনো উত্তর দিতে পারে না ঠিকই, কিন্তু ঋষির বাবা বলে, ঋষি এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, নিশাকে গুলি করে কে যেন ছাদ থেকে একদম নিচে ফেলে দিয়েছে, অবস্থা খুব একটা ভালো না। তখনই জিৎ বলে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, হাতে সময় খুব কম। ঋষি তখন বলে, আমিও যাব। এই বলে ঋষিও বেরিয়ে পড়ে। এর মধ্যে সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে কোথায় কি হয়েছে, কোথায় কি রয়েছে। সায়ন্তন ভাবে, ঋষি ব্যানার্জি এতক্ষণে নিশ্চয়ই ধরা পড়ে যাওয়ার তো কথা, তবে সবটা খেয়ার মুখ থেকেই জানতে পারবো, শুধু এখন সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এর মাঝখানে উজি বলে, দিদিকে যারা মেরেছে তারা দিদির কুকীর্তিগুলো কি জানতো, নাকি অন্য কিছু জেনে টার্গেট বানিয়েছে দিদিকে? এই সমস্ত কথার উত্তর আমাকে জানতে হবে। তার মাঝখানেই জিৎ বসু জানতে পেরে গেছে নিশাকে কে মেরেছে, ঋষি ব্যানার্জি। কিন্তু সে যে ঋষি ছিলই না, ছিল সায়ন্তন, সেটাই এখনও প্রমাণ করতে পারছে না জিৎ বসু। আর বলে, ঋষি আপনি কেন নিশাকে এইভাবে মারলেন, উত্তর দিন। কিন্তু ঋষি তো মারেইনি, ঋষি তো জানেই না কিছু। এরপরে উজি বিশ্বাসই করে উঠতে পারে না আর বলে, ঋষি তুমি আমার দিদিকে মেরেছো, কিন্তু কেন? ঋষি বলে, বিশ্বাস করো উজি, আমি কাউকে মারিনি, আমি কেন নিশাদিকে মারতে যাব? হ্যাঁ আমার ওনার পরে রাগ ছিল ঠিকই, কিন্তু আমিও চাইছিলাম ওনাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছে। তাই জিৎ বসু ঋষিকে কোনোভাবেই ক্ষমা করতে চায় না। আর এদিকে নিশার অবস্থা ভালো না, নিশা কিন্তু প্রায় কোমায় চলে গেছে।